আর বড়জোর ৪৮ ঘন্টা অপেক্ষা করবে ভারত। বাংলাদেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমি জানি না যে আবার একটা ৭১ এর মতো পরিস্থিতি তৈরি করছেন কিনা। কিন্তু যে ঘটনা যাচ্ছে কিন্তু এটা ভারতেরও সহ্যের সীমা কিন্তু অতিক্রম করছে। এটাও আমি বলছি। ভারত সরকারের অন্তর্নিহিত কথা থেকে আমি বুঝছি। আর বড়জোর ৪৮ ঘন্টা অপেক্ষা করবে ভারত। এই ইউনূস হচ্ছেন আজকের ভুট্টো, আজকের ইয়াহিয়া। ভারতের সেনাপ্রধান এবং বাংলাদেশের সেনাপ্রধান নিজেদের মধ্যে ডিরেক্ট লিঙ্ক করতে শুরু করেছেন। হঠাৎ কেন সেনাপ্রধান ভারতের সঙ্গে যোগাযোগ করলেন? অর্থাৎ বুঝতেই পারছেন খেলাটা কিন্তু এবার আস্তে 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 ঘুরে যেতে শুরু করেছে। যে ভাই অনেক হয়েছে বাড়াবাড়ি, এবার ব্যাগ গোছাও, মোহাম্মদ ইউনূস বাড়ি চলে যান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মধ্যে আজকে ফোন আলাপ হয়েছে। ভারত আরও বেশি আমাদের দিকে এক প্রকার অস্ত্র তাক করে বসে আছে। আর এই মুহূর্তেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মধ্যে একটা ফোন আলাপ হয়েছে। এখনই সময় এবং সঠিক সময় বাংলাদেশের জরুরি অবস্থা জারি করা। তা না হলে সেনাবাহিনী আপনি নিজেই ডাইরেক্টলি ক্ষমতায় নিয়ে নেন সেনাবাহিনীর প্রধান। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। বাংলাদেশের সেনাপ্রধান সরাসরি ভারতের সঙ্গে যোগাযোগ করলেন। ভারতের সেনাপ্রধান এবং বাংলাদেশের সেনাপ্রধান নিজেদের মধ্যে ডিরেক্ট লিঙ্ক করতে শুরু করেছেন এবং কমিউনিকেশন চ্যানেলটিকে ফের রিস্টোর করতে শুরু করা হয়েছে ভারত বাংলাদেশের পক্ষ থেকে। দেখুন, মোহাম্মদ ইউনূসকে পাশ কাটিয়ে সেনাপ্রধান যদি ভারতের সঙ্গে এই ধরনের কনভারসেশনে লিপ্ত হন, তা কিন্তু নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি টপিক। কারণ মোহাম্মদ ইউনূসকে সে অর্থে পাত্তা এক্ষেত্রে সেনাপ্রধানও দিতে চাইছেন না, তা কিন্তু পরিষ্কার। পাশাপাশি এই প্রশ্ন উঠবে যে হঠাৎ কেন সেনাপ্রধান ভারতের সঙ্গে যোগাযোগ করলেন? তিনি কি ভয় পেতে শুরু করলেন? মানে ভারত যেভাবে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারকে ত্রিপুরা থেকে ফিরিয়ে নিয়ে এসছে, কিংবা ভারত যেভাবে চিকেন স্নেকের কাছে নোটাম জারি করেছে, কিংবা মিজোরামের কাছে হঠাৎ করে নতুন মিলিটারি ঘাঁটির ঘোষণা ভারতের সেনাবাহিনী করেছে, এরপরেই বাংলাদেশ সরকারকে কিন্তু অনেক বেশি বিপর্যস্ত মনে হচ্ছে এবং সেনাপ্রধান আজ সরাসরি ভারতের সঙ্গে যোগাযোগ করে সেই পুরো ধারণাটাতেই কিন্তু শিলমোহর দিলেন। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান সরাসরি ভারতকে আশ্বস্ত করেছেন যে ভারতের কোনো সম্পদের উপর কোনো আক্রমণ, কোনো আঘাত বাংলাদেশে হয়নি। স্পেশালি তিনি বলতে চাইছেন এই যে হাই কমিশনার, তাকে কেন্দ্র করে যে বিতর্ক, কিংবা হাই কমিশন অফিসকে কেন্দ্র করে যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড বাংলাদেশের ছাত্ররা দেখিয়েছে, এতে ভারতের কোনো সম্পদের কোনো ক্ষতি হয়নি। অর্থাৎ এই যে পাথর ছোড়ার যে খবর আমাদের সামনে এসছে, কিংবা প্রথম আলো কিংবা ডেলি হান্টের অফিস পুড়িয়ে দেওয়ার যে খবর বা ছবি আমাদের সামনে এসছে, সেই ধরনের তীব্র কোনো আক্রমণ ভারতবর্ষের হাই কমিশনার যে অফিস আছে বাংলাদেশে সেখানে হয়নি। সেই রকম একটু আশ্বস্ত বাণী বাংলাদেশের সেনাপ্রধান আজকে ভারতকে শুনিয়েছেন। এই পুরো বিষয়টিকে একটি শব্দ দ্বারা ব্যাখ্যা করা হয়েছে ভারতের কাছে, ভারতের পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে এ ক্রিটিক্যাল রিঅ্যাসিউরেন্স, অর্থাৎ বাংলাদেশ একটি অত্যন্ত ক্রিটিক্যাল অ্যাসিউরেন্স ভারতকে দিয়েছে, মানে ভারতের সেনাপ্রধানকে দিয়েছে, যে বাংলাদেশের সেনাপ্রধান যতদিন আছেন এই ধরনের অ্যাসেটগুলোর কোনো ক্ষতি বাংলাদেশে হবে না। অর্থাৎ বুঝতেই পারছেন খেলাটা কিন্তু এবার আস্তে 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 ঘুরে যেতে শুরু করেছে। প্রথমত সেনাপ্রধান ভালোই বুঝতে পারছেন ফেব্রুয়ারির পর মোহাম্মদ ইউনূসের দিনটি কিন্তু শেষ। তাই ছলে বলে কৌশলে কোনো অবস্থাতেই নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না এবং মোহাম্মদ ইউনূস চলে যাওয়ার পর বাংলাদেশের সেনাপ্রধান ফের অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডে বিরাজ করবেন, তা কিন্তু একটা পরিষ্কার। এবং নিজের সেফটিটা তিনি এবার খুঁজতে শুরু করেছেন এবং ভারতের সঙ্গে সম্পর্ক ফের আরো একবার ভালো করার চেষ্টা কিন্তু সেনাপ্রধান ক্ষেত্রে করলেন, যা অত্যন্ত সিগনিফিকেন্ট একটা মুভ। পাশাপাশি ভারত যেভাবে মিলিটারি ডিপ্লয়মেন্ট বর্ডার এরিয়াতে ক্রমাগত করছে, তার উত্তর কিন্তু বাংলাদেশের কাছে নেই। বাংলাদেশের সেনাপ্রধান বুঝেছেন যে বাংলাদেশের এই ছাত্র রাজনীতিতে হঠাৎ করে গজিয়ে ওঠা একদল ছাত্রনেতা, তারা ডিপ্লোম্যাসি বোঝেন না। আর বোঝেন না বলেই তারা চিকেন করিডর নিয়ে হুমকি দেন, হুঁশিয়ারি দেন, কিংবা কখনো চিকেন স্নেককে উড়িয়ে দেওয়ার কথা বলেন, শিলিগুড়ি করিডরকে কেটে ফেলার কথা বলেন, যা কিন্তু সেনাপ্রধান কোনো অবস্থাতেই মেনে নিতে রাজি নন। এবং এই ধরনের হুমকি হুঁশিয়ারির ফলে ভারত বাংলাদেশের সম্পর্ক যে তলানিতে গিয়ে ঠেকেছে, তা কিন্তু সেনাপ্রধান জানেন এবং সেনাপ্রধান জানেন বলেই তিনি কিন্তু ড্যামেজ কন্ট্রোলে সরাসরি লিপ্ত হলেন এবং মোহাম্মদ ইউনূসকে পাশ কাটিয়ে ভারতের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ করলেন। একাধিক রিপোর্টে কিন্তু আজকে সামনে চলে এসেছে। পাশাপাশি বাংলাদেশের সেনাপ্রধান বুঝতে পারছেন এই যে লাগাতার হিন্দুদের উপর অত্যাচার বাংলাদেশে হচ্ছে, তা কিন্তু কোনো অবস্থাতেই ভারত সহ আন্তর্জাতিক স্তর ভালোভাবে মেনে নিচ্ছে না। আপনারা জানেন কালকে ময়মনসিংহে এক হিন্দু যুবককে গাছে বেঁধে মেরে পুড়িয়ে দেওয়া হয়। ২৭ বছরের সেই যুবকের নাম দীপু চন্দ্র দাস। এবং আজকে সেনাপ্রধানের সাথে ভারতবর্ষের কথাবার্তা বলার পর এই ঘটনায় কিন্তু ৭ জনকে
আটক করা হয় বাংলাদেশে। ফলে একটা জিনিস পরিষ্কার, ভারতের অবস্থানটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে বাংলাদেশকে যে তোমরা যদি এই র্যাডিকালাইজড সভ্যতার বিপক্ষে কোনো পাল্টা পদক্ষেপ না নাও, তাহলে ভারতের মতো করে ভাববে। এবং এরপরেই দেখুন, হিন্দুদের উপর অত্যাচারের জন্য 7 জনকে অ্যারেস্ট করা হলো, যা শেষ 1 বছরে বাংলাদেশে কিন্তু দেখা যায়নি। পাশাপাশি সেনাপ্রধান বুঝেছেন আন্তর্জাতিক স্তরে তিনি প্রবল চাপের মধ্যে পড়ে গেছেন। যেভাবে প্রথম আলোর অফিসকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ছবি আমরা দেখেছি, কিংবা যেভাবে ডেইলি স্টার তাদের ছবি ভিডিও আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি অফিস পুড়িয়ে দেওয়ার, তাতে কিন্তু আন্তর্জাতিক স্তর রীতিমতো স্তম্ভিত এবং তারা ভীত সন্ত্রস্ত। আমেরিকার পক্ষ থেকে সরাসরি ট্রাভেল অ্যাডভাইজারি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে মার্কিন নাগরিকরা যেন এই মুহূর্তে বাংলাদেশে না যান। এমনকি সেটাও এখানে বলা হয়েছে যে যেখানেই ভিড়ভাট্টা হবে, গ্যাদারিং দেখবেন, মার্কিন নাগরিকরা যেন সেই ভিড়ভাট্টা থেকে এড়িয়ে চলেন, কারণ যে কোনো মুহূর্তে এই ভিড় ভায়োলেন্স এবং মবে রূপান্তরিত হতে পারে। অর্থাৎ আমেরিকা স্পষ্ট বুঝে গেছে বাংলাদেশের ছাত্র নেতাদের ঘিরে থাকা এই সমর্থকদের আসল চরিত্র মব তৈরি করার জন্য আদর্শ। ফলে আমেরিকা যখন এই ধরনের ট্রাভেল অ্যাডভাইজারি বাংলাদেশকে কেন্দ্র করে রিলিজ করে, তখন বোঝা যায় এই অ্যাডভাইজারি আসলে কোনো সাধারণ গভর্নমেন্ট নোটিফিকেশন নয়, বরং অনেক বেশি পাল্টা চাপ তৈরির একটা খেলা, যা এবার বাংলাদেশের উপর কিন্তু আস্তে আস্তে হতে শুরু করেছে। এই পুরো বিষয়টায় বলে না কাটা ঘায়ে নুনের ছিটার মতো জল ঢেলে দিয়েছে, মানে কাটা ঘায়ে নুনের ছিটার মতো পুরো বিষয়টাকে আরো বেশি ত্বরান্বিত করেছে ইউনাইটেড নেশনের একটি অ্যাডভাইজারি। বাংলাদেশের এই ঘটনায় কড়া নিন্দা কিন্তু করা হয়েছে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে। রাষ্ট্রসংঘ এখানে বলেছেন এই মুহূর্তে অবিলম্বে বাংলাদেশকে রিফ্রেম ফ্রম ভায়োলেন্স, রিডিউস টেনশন করতে হবে, অর্থাৎ ভায়োলেন্স কমাতে হবে, এই টেনশনকে ইমিডিয়েটলি কমাতে হবে এবং এক্সারসাইজ ম্যাক্সিমাম রিস্ট্রেন্ট ইন অর্ডার টু প্রেশার এ পিসফুল ইলেকট্রাল এনভায়রনমেন্ট। অর্থাৎ রাষ্ট্রসংঘ বলেছে যে অবিলম্বে সুস্থ স্বাভাবিক নির্বাচনের জন্য যে পরিবেশ প্রয়োজন, সেই পরিবেশ বাংলাদেশে তৈরি করতে হবে, এবং না হলে আন্তর্জাতিক স্তর কিন্তু আন্তর্জাতিক স্তরের মতোই ব্যবস্থা নেবে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, একদিকে ভারত ক্রমাগত প্রেশার তৈরি করা হয়েছে মিলিটারি এবং ডিপ্লোম্যাটিক স্তর থেকে, অন্যদিকে আমেরিকা, রাষ্ট্রসংঘ সকলে এবার কিন্তু বাংলাদেশকে আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছে যে ভাই অনেক হয়েছে বাড়াবাড়ি, এবার ব্যাগ গোছাও, মোহাম্মদ ইউনূস বাড়ি চলে যান, বাকিটা বাংলাদেশের সাধারণ মানুষ নির্বাচনের মাধ্যমে করে নেবে। আর এই অবস্থায় দাঁড়িয়ে ভারতের সেনাপ্রধানকে যোগাযোগ করলেন, ফোন করলেন, এবং তিনি তার অবস্থানকে সুস্পষ্টভাবে জানালেন, এবং তিনি সেফগার্ড একটা নেওয়ার চেষ্টা করলেন, সেফ পজিশনে নেওয়ার চেষ্টা করলেন, তা কিন্তু পরিষ্কার। খুব দুর্ভাগ্যজনক, বাংলাদেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমি জানি না যে আবার একটা 71-এর মতো পরিস্থিতি তৈরি করছেন কিনা, কিন্তু যে ঘটনা যাচ্ছে, কিন্তু এটা ভারতেরও সহ্যের সীমা কিন্তু অতিক্রম করছে, এটাও আমি বলছি। ভারত সরকারের অন্তর্নিহিত কথা থেকে আমি বুঝছি। আর বড় জোর 48 ঘন্টা অপেক্ষা করবে ভারত। তিনি পাকিস্তানের প্রতিনিধি হয়ে কাজ করছেন। যদি বলেন যে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানানো, তাহলে সেটা ইউনূস সাহেবই করছেন। ইউনূস হচ্ছেন আজকের ভুট্টো, আজকের ইয়াহিয়া। পাকিস্তানকে দরকারই নেই। পাকিস্তানের প্রতিনিধি হচ্ছেন আজকের মোহাম্মদ ইউনূস, তিনি সেই কাজ করছেন। আমি তো সরাসরি বলছি। এটা ঘটনা যে একটা কথা বলে দিই, যেটা হচ্ছে গতকাল ভারতের পার্লামেন্টে একটি রিপোর্ট পেশ করা হয়েছে। এই রিপোর্টটা হচ্ছে শশী থারুর, তার চেয়ারম্যান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটি, তাতে সর্বদলীয় সকলের সম্মতি নিয়ে, তাতে এমন একজন মেম্বারও আছেন আসাদুদ্দিন ওয়েসি, যিনি কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি সমর্থন করেছিলেন, তিনিও কিন্তু ওই কমিটির সদস্য। তারা সকলেই কিন্তু একমত হয়েছেন একটা বিষয়, যে 1971-এর থেকেও আজকের বাংলাদেশ ভারতের কাছে সব থেকে বড় স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ, এবং এই বিষয়টা স্বীকার করা হয়েছে পার্লামেন্ট রিপোর্ট সাবমিট করে। এবং সব থেকে এর সঙ্গে তাদের মূলত আমি বলবো 3টি বিষয় আছে এই রিপোর্টে। একটি বিষয় হলো যে শেখ হাসিনা প্রত্যাবর্তনের বিষয়। সেখানে স্পষ্টভাবে বলা আছে যে ভারত আজকের আধুনিক ইতিহাস নয়, ভারতের সভ্যতাগত যে সিভিলাইজেশন হিস্ট্রি, তাতে বলা আছে সবসময় কেউ যদি বিপদে পড়েন, তার অস্তিত্বের সংকট থাকে, প্রাণহানি থাকে, তাকে ভারত আশ্রয় দিয়ে থাকে। দ্বিতীয়ত বলা আছে যে বাংলাদেশে যে কমিটি তাকে সুপারিশ করেছেন ভারত সরকারের কাছে, যেহেতু আগামী নির্বাচন আসন্ন, বা নির্বাচনে ভারত যেন চায় এবং চাপ সৃষ্টি করে যাতে সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হয়। তৃতীয়ত, যদি আওয়ামী লীগ একটা বৃহত্তম দল তাতে অংশগ্রহণ করতে না পারে, তাহলে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না। এবং এই পরিপ্রেক্ষিতে রিপোর্টটির পর থেকে কিন্তু আমরা দেখছি বাংলাদেশের রাজনীতিতে নানা ধরনের ঘটনা ঘটতে শুরু করেছে। এবং মূলত ইউনূস সাহেব, আমার মতে, যে আপনি যদি কাউকে বলেন, আমরা দূর থেকে যেটা দেখছি, আপনি যদি কাউকে বলেন যে কে এর জন্য দায়ী যা ঘটেছে বাংলাদেশে দুদিনে, আমি বলবো গোটাটা ইউনূস দায়ী। তিনি করিয়েছেন। কারণ হচ্ছে তিনি চান ক্ষমতায় থেকে যেতে, তিনি চান ক্ষমতা না ছাড়তে, এবং তিনি চান এমন একটা সিচুয়েশন তৈরি করাতে, এমনকি দরকার হলে তার ঘনিষ্ঠ বন্ধু মাহফুজ আলমের অফিসও তিনি জ্বালিয়ে দিয়েছেন ক্ষমতায় থাকার জন্য।
তিনি তার সঙ্গে ফোনে কথা বলেছেন, কিন্তু নিন্দা করেন। ফোনে কথা বলেছেন, কিন্তু যারা করেছে ঘটনা তাদেরকে তিনি গ্রেপ্তার করার কথা বলেছেন। ফলে তিনি যে ধরনের মানুষ, সেই মানুষ তাকে কিন্তু আর কি বাংলাদেশের মানুষের চেনা উচিত। এবং তিনি যে কাণ্ড ঘটাচ্ছেন সেটা কিন্তু তার ধারণা কেউ চিনতে পারছেন না, জানতে পারছেন না। তিনি পাকিস্তানের প্রতিনিধি হয়ে কাজ করছেন। যদি বলেন যে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানানো, তাহলে সেটা ইউনূস সাহেবই করছেন। ইউনূস হচ্ছেন আজকের ভুট্টো, আজকের ইয়াহিয়া। পাকিস্তানকে দরকারই নেই। পাকিস্তানের প্রতিনিধি হচ্ছেন আজকের মোহাম্মদ ইউনূস। তিনি সেই কাজ করছেন। আমি তো সরাসরি বলছি। আমি খালি এই সমস্ত কথা আমি প্রত্যাহার করে নেবো, দরকার হলে ক্ষমা চেয়ে নেবো। তিনি যদি একবারের জন্য বলেন যারা হামলা করেছে প্রথম আলো তাদেরকে গ্রেপ্তার করবো, এই কথাটা যদি তিনি খালি বলেন, আমি আমার সমস্ত কথা প্রত্যাহার করবো। কিন্তু তিনি বলবেন না। তার কারণ হচ্ছে তাঁরই লোকেরা ঘটনাটা ঘটিয়েছে এবং তিনি মাহফুজ আনাফের পেছনে ছুরি মেরেছেন, যে তাকে ১-১১-র সময় নাগরিক শক্তি দল গঠনে সাহায্য করেছিল। এবং আজকে তাদেরকে এটা শিক্ষা নেওয়া উচিত, তাদের বোঝা উচিত তারা কাকে এতদিন ব্যাক করছিল, কার হয়ে কাজ করছিল। শেখ হাসিনার সময় তো প্রথম আলো ডেইলি স্টারকে আগুন জ্বালায়নি কেউ আওয়ামী লীগ। আজকে যখন আওয়ামী লীগ নেই, ক্ষমতায় নেই, কোথাও নেই, তারা সকলে অধিকাংশই জেলে, তাহলে ডেইলি স্টার প্রথম আলোকে কেন আগুনের শিকার হতে হয়? আগুন জ্বালিয়ে দিচ্ছে তারা কারা? তারা তো সমালোচনা করতেন, নিয়মিত সমালোচনা করতেন। সে সঠিক হয়তো করতেন, কিছু বেঠিক করতেন, সেটা অন্য বিষয়। যাই হোক করতেন তো, তারা সাংবাদিকতা করতেন। সাংবাদিকের কাজ হচ্ছে প্রতিষ্ঠান বিরোধী সমালোচনা করা, সেটা তারা করে। আজকে প্রতিষ্ঠান বিরোধী সমালোচনা করছেন আনিস আলমগীর, যিনি শেখ হাসিনার সমালোচক ছিলেন, তাকে পর্যন্ত আজকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। এটা তো মানে আজকে যারা ফ্যাসিবাদ বলে, ফ্যাসিবাদের দোষর বলে যাকে বলছে, নিজেরা ফ্যাসিবাদী আচরণ করছেন, এটা বুঝতে পারছেন না? আমি কি বলবো, খুব দুর্ভাগ্যজনক, বাংলাদেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমি জানি না যে আবার একটা ৭১-এর মতো পরিস্থিতি তৈরি করছেন কিনা, কিন্তু যে ঘটনা যাচ্ছে, কিন্তু এটা ভারতেরও সহ্যের সীমা কিন্তু অতিক্রম করছে, এটাও আমি বলছি। ভারত সরকারের অন্তর্নিহিত কথা থেকে আমি বুঝছি। আর বড়জোর ৪৮ ঘন্টা অপেক্ষা করবে ভারত, সশস্ত্র সামরিক উপায়ে দাঁড়াবে, এটা আমি বলবো। একেবারেই কঠিন কথা বলেন, ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলেন। আবার একটা প্রশ্ন করতেই চাই, যেহেতু ৪৮ ঘন্টা বলেন। ইতিমধ্যে ইসলাম ভাইকে যে প্রশ্নটা করেছিলাম, যে সাবেক তথ্য উপদেষ্টা, সদ্য সাবেক তথ্য উপদেষ্টা, তিনি আজকে বলেছেন যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে যতক্ষণ পর্যন্ত হাদির খুনিদেরকে ফেরত না দেওয়া হয়েছে। হাদির খুনিদের ভারত ডেকে নিয়ে গেছে ওইখানে, নাকি হাদির খুনিরা আসলেই ভারত গেছেন? এই তথ্য প্রমাণ কি ভারতের কাছে শো করতে পারলো সরকার, বাংলাদেশের সরকার? আপনার কাছে কি মনে হচ্ছে এই জায়গাটায়, কি মনে হচ্ছে? না, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ ভারতের মধ্যে একটা নিরাপত্তা জনিত একটা সহযোগিতামূলক ব্যবস্থা রয়েছে এবং সেখানে সমরস্তরই রয়েছে। তারা কিন্তু এখনো পর্যন্ত ভারত সরকারকে জানাননি যে ওই হাদির যে হত্যাকারী বা আততায়ী তারা ভারতে চলে এসেছেন। এমন কোনো তথ্য সরকারিভাবে তারা কিন্তু জানাননি। বাংলাদেশের গণমাধ্যমে বলা হচ্ছে বা কেউ বলছে। কিন্তু বাংলাদেশের সীমান্ত পেরিয়ে যদি কেউ চলে আসে, তো সীমান্তে যারা প্রহরা দিচ্ছেন, সেই বিজিবি, তারাও কি হাদির হত্যাকারীর সহযোগী? আমার কাছে তো এটাই প্রশ্ন। তারা যেতে দিলে, তারা সেখানে যেতে দিলেন কেন তাদেরকে? এটাও তো আমার কাছে অদ্ভুত ব্যাপার। সীমান্ত থেকে পেরিয়ে কেউ চলে আসছে, মানে বিজেপি কোনো অস্তিত্ব নেই না? বিজেপিও কি ইয়াবা খেয়ে ঘুমাচ্ছে নাকি? আমি তো বুঝতে পারছি না যে সীমান্তে যারা আছেন তারা কি করছেন। তাহলে প্রথম আগে বিজেপির পদত্যাগ দাবি করুন, বিজেপির যিনি প্রধান, তিনি কি করে আততায়ীকে ভারতে পালাতে সাহায্য করবেন, তার তো আগে পদত্যাগ করা উচিত, তার পদত্যাগ চাওয়া উচিত। তারপরে তো অন্য প্রসঙ্গ এসছেন কি আসেন। আচ্ছা, বাংলাদেশ সরকার অফিসিয়ালি এখনো মধ্যে ভারত সরকার কিন্তু জানায়নি, এটা বাংলাদেশের গণমাধ্যম বলছে। এবং আমি একাজেই বলছি তো, ক্রমশ ব্যাপারটা ধীরে ধীরে আসলে চাইছেন যেটা ভারতকে প্ররোচিত করতে, যাতে প্ররোচিত করলে ভারতের একটা কোনো ব্যবস্থা নেয়, ইউনূস সাহেবের পক্ষে খুব সুবিধা হয়, তিনি মহানন্দে আরো কিছুদিন ইলেকশন পিছিয়ে থাকবেন। কারণ ফেব্রুয়ারিতে ইলেকশন পিছিয়ে দিলে কিন্তু ইলেকশন আগামী ১ বছরের আগে হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ আপনি দেখেন, এরপরে রমজান, রমজানের পরে ঈদ, ঈদের পরে পরীক্ষা, পরীক্ষার পরে আবার বকরি ঈদ, কবে হবে নির্বাচন? ফলে তিনি তো এই ১২ই ফেব্রুয়ারি ডেটটাকে তো সুচিন্তিত ভাবে রেখেছেন, যাতে ডেটটাকে পাল্টানো যায়, ডেটটা পেরিয়ে যাওয়া যায়। ফলে খুবই একটা মানে কঠিন অবস্থার মধ্যে বাংলাদেশ পড়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমার ধারণা বাংলাদেশের মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, বাংলাদেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, শিল্পপতিরা ক্ষতিগ্রস্ত এই অবস্থায়। এবং যেটা মানুষ আশা করেছিল ইউনূস সাহেব ক্রমশ ধীরে ধীরে একটা দানবীয় আকার ধারণ করছে, নিজের বন্ধুর পিঠে চুরি করছেন। অঘোষিতভাবে জরুরি অবস্থা জারি হয়ে আছে। ডক্টর ইউনূস গায়ের জোরে এই উপদেষ্টা প্রধানের পদে বসে আছে। এই যে রাষ্ট্রপতি আছে, অনেকে আমাকে প্রশ্ন করে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জরুরি অবস্থা জারি করলে তো হয়ে যায়।
আরে ভাই, আপনারা খালি চোখে যা দেখেন ভিতরে কিন্তু তা না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জরুরি অবস্থা জারি করে দিল বাংলাদেশের পরিস্থিতি দেখে, কিন্তু সেনাবাহিনীর প্রধান সেটা অ্যাকসেপ্ট করলো না। সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কোনো সেনাবাহিনী সেটাতে কোনো ধরনের সাই দিল না। তাহলে কি বাংলাদেশে জরুরি অবস্থা জারি করলেও কিছু হবে? কোনো কিছু হবে না। সেনাবাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একজন আরেকজনকে সহযোগিতা করলে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা সম্ভব হবে। আপনারা দেখেন না, মানুষ জীবিত থাকা অবস্থায় মানুষকে এই সরকার প্রশাসনিকভাবে গার্ড দিতে পারে না এবং সেভ করতে পারে না। হাদি মারা গিয়েছে, এখন হাজার হাজার র্যাব, পুলিশ, বিজিবি দিয়ে অস্ট্রেলিয়া পুরা ঢেকে ফেলেছে। মৃত লাশকে তারা কি পরিমাণ গার্ড দিচ্ছে, সেভ করছে, কিন্তু ছাত্রলীগের নিরীহ অহরহ কর্মীদেরকে এই জঙ্গিরা মেরে ফেলছে এবং সাধারণ মানুষের উপর মপ করা হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হচ্ছে, মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে। তখন কোনো প্রশাসনকে আমরা দেখতে পাই না। এই সরকার তখন প্রশাসনকে অর্ডার করতে পারে না, তোমরা এই সকল কিছু রক্ষা কর। এটাই আমাদের বর্তমান বাংলাদেশ। এই বাংলাদেশে যদি এখনো জরুরি অবস্থা জারি না হয়, কোন সময় জারি হবে? সেনাবাহিনীর প্রধান বলেছিল 5 আগস্ট পরবর্তী সময় আমি দায়িত্ব নিচ্ছি, আর বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতি হলে, কোনো সমস্যা হলে ওই দায়ভারও আমার। এখন দায়ভার কি আপনি নিবেন? এই দায়ভার আপনি নিয়ে রাষ্ট্রপতির সাথে যোগসাজশ করে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করুন, বাংলাদেশকে রক্ষা করুন। এখন যদি জরুরি অবস্থা জারি না করেন, তারা এই 3-4 দিনের মধ্যে বাংলাদেশের মধ্যে ম্যাসাকার করে ফেলবে। তারা অলরেডি প্ল্যানিং করে ফেলেছে বিপ্লবী সরকারের জন্য। তারা অলরেডি পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশে এনে একটি উপদেষ্টা পদে বসানোর জন্য প্ল্যানিং করে ফেলেছে। অলরেডি গুঞ্জন শোনা যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করাবে, আরো কিছু উপদেষ্টাকে রদবদল ঘটাবে। তারা কোনো নির্বাচন বাংলাদেশে চায় না। তারা চাই বাংলাদেশে একটি বিপ্লবী সরকার, কোনো সংবিধান থাকবে না, কোনো সেনাবাহিনী থাকবে না। তারা তাদের মতো সেনাবাহিনী তৈরি করবে, তারা তাদের মতো সংবিধান তৈরি করবে, তারা তাদের মতো বাংলাদেশকে গড়ে তুলবে। তার মানে কি বোঝা যাচ্ছে? বাংলাদেশটাকে তারা জঙ্গি রাষ্ট্রে পরিণত করবে, বাংলাদেশকে তারা একেবারেই ধ্বংস করে ফেলবে। এখন যদি সেনাবাহিনীর পদক্ষেপ না নেয়, এখন যদি বাংলাদেশের জনগণ রাজপথে না নেমে আসে, এখন যদি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে না আসে, বাংলাদেশকে রক্ষা করা আমাদের কঠিন হয়ে পড়বে। আমাদের বাংলাদেশ আরো 100 বছর পিছিয়ে যাবে, কারণ এই জঙ্গিরা বাংলাদেশকে আরো 100 বছর পিছিয়ে দিবে। অলরেডি বাংলাদেশ 20 বছর পিছিয়ে গিয়েছে। শেখ হাসিনার আমলে যে সকল উন্নয়ন ঘটিয়েছিল, সকল উন্নয়ন এখন তারা ধ্বংস করে দিয়েছে। আরে ভাই, শেখ হাসিনাকে পছন্দ করছ না, শেখ হাসিনা খারাপ বুঝলাম, তো শেখ হাসিনা যে সকল উন্নয়ন করেছে বাংলাদেশে, ওগুলো কেন ধ্বংস করলি? ওগুলো তো বাংলাদেশের অংশ রে ভাই। তোদের কাজে লাগতো, আমাদের কাজে লাগতো, অন্যদের কাজে লাগতো, বাংলাদেশের মানুষের কাজে লাগতো, তাই নয় কি? এভাবে তারা প্রতিহিংসা রাজনীতি করছে। তারা ইসলামের দোহাই দিয়ে ইসলামকে বিক্রি করে সাধারণ ধর্মপ্রাণ মুসলিমদেরকে গুমরা করছে। তারা পূজাতে গিয়ে পূজা রোজা বলছে, আবার একজন হিন্দুকে ধর্ম অবমাননা দায়ে তাকে পিটিয়ে মেরে গাছের সাথে ঝুলিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া হয়েছে। আমি বুঝলাম ধর্ম অবমাননা করেছে, তার শাস্তি হওয়া প্রয়োজন, দেশে আইন আছে, দেশে সকল কিছু আছে। এভাবে করে নৃশংসভাবে আমাদের ধর্ম বলে না, কোন একটা মানুষ ধর্ম অবমাননা করলে এভাবে করে মারতে কেন? আমাদের মুসলিমদের মধ্যে অনেকেই ভুল করে অনেকে ধর্ম অবমাননা করে না, তার মানে কি তাকে এভাবে মেরে ফেলতে হবে? অন্য ধর্মের লোকরা তো ধর্ম অবমাননা করে, হ্যাঁ, আইন অনুযায়ী তার যদি মৃত্যুদণ্ড থাকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ইসলামী শরিয়া আইনে কি আমাদের এভাবে লিখা আছে ধর্ম অবমাননার জন্য অন্য ধর্মের লোককে এভাবে পিটিয়ে মেরে গাছের সাথে রশি দিয়ে ঝুলিয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিতে? এটা কোন ধর্মে লেখা আছে? আমি তো মোটামুটি বাংলা তর্জমা অনেক ধর্ম পড়েছি, আমি তো কোনো ধর্মে লেখা দেখিনি যে ধর্ম অবমাননার জন্য কাউকে এভাবে পিটে মেরে নৃশংসভাবে হত্যা করা, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া। এগুলো হচ্ছে জঙ্গিবাদ, এগুলো জঙ্গিদের কাজ কারবার। যারা সত্যিকারের ধর্ম পালন করে তারা কখনো এভাবে কাউকে হত্যা করতে পারে না নৃশংসভাবে। এটা আমাদের ধর্ম বলে না এবং কোনো ধর্মই বলে না। তাই এখনই সময় এবং সঠিক সময় বাংলাদেশের জরুরি অবস্থা জারি করা। তা না হলে সেনাবাহিনী আপনি নিজেই ডাইরেক্টলি ক্ষমতায় নিয়ে নেন, সেনাবাহিনীর প্রধান। আর যদি সেনাবাহিনীর প্রধান ক্ষমতা নিয়ে না নিতে নারাজ থাকে বা জরুরি অবস্থা জারিতে নারাজ থাকে, অন্যান্য যে সকল শীর্ষ পর্যায়ে সেনাপ্রধান সহকারী আছে, লেফটেন্যান্ট জেনারেল আছেন, তারা আপনারা কিছু একটা করেন। তা না হলে বাংলাদেশকে রক্ষা করা যাবে না। আপনাদের হাতেই বাংলাদেশের দায়িত্ব। আপনারা দেশের সার্বভৌমত্ব নাকি রক্ষা করবেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করবেন ঠিক আছে, কিন্তু বাংলাদেশের মানুষকে তো রক্ষা করতে হবে। এরা তো বাংলাদেশের কোনো মানুষকে বাঁচতে দিচ্ছে না, এরা কোনো মিডিয়ার লোককে বাঁচতে দিচ্ছে না, এরা কোনো মুক্তিযুদ্ধ সপক্ষের লোককে বাঁচতে দিচ্ছে না। সেনাবাহিনীর মধ্যে ধরে নিলাম মুক্তিযুদ্ধ বিরোধী কিছু লোক আছে, কিন্তু তার মানে এই না যে যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সেনাবাহিনী আছে সকলে মুখ বুঝে সহ্য করে বসে থাকবেন। এভাবে একটা দেশ চলতে পারে না। আমাদের চোখের সামনে আমাদের সোনার বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, আমাদের চোখের সামনে আমাদের ভাই বোনকে মারা হবে, আমাদের চোখের সামনে মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া হবে, আমাদের চোখের সামনে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হবে, আমাদের চোখের সামনে গোপালগঞ্জের মধ্যে 6 জন ছাত্রলীগের কর্মী এবং আওয়ামী লীগের সমর্থিত লোকদেরকে গুলি করে সেনাবাহিনী হত্যা করা হবে। তারাও কিন্তু মানুষ, তাদেরও ছেলে মেয়ে ছিল। হাদিকে নিয়ে আপনারা মায়া কান্না করতেছেন। যখন গোপালগঞ্জে ওই 6 জনকে নৃশংসভাবে হত্যা করেছিল তখন আপনাদের মায়া কান্না করেছিল। ওদেরও তো 2-3 জন বিয়ে করেছিল, তাদেরও তো বাচ্চা ছেলে ছিল, তখন আপনাদের মায়া কান্না হয়। তার মানে কেন মায়া কান্না হয়নি? তারা আপনাদের মতদর্শ না, কারণ আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই। এখন হাদিকে নিয়ে তো মায়া কান্না কেন? আপনাদের মতদর্শের, এবং হাদিকে বড় করে দেখাতে হবে। সে কারণে হাদির মৃত্যু আপনাদের জন্য অনেক বড় কিছু হয়ে গিয়েছে। এই 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে যে একজন প্রতিবন্ধীকে ছাড়া হয়নি, বাংলাদেশে তারা মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলেছে বিদায় নৃশংসভাবে হত্যা করেছে, তখন আমাদের চেতনানন্দ কেন দাঁড়ায়নি? তখন কেন এই সকল মিডিয়ার কথা বলেনি? আজকে হাদিকে নিয়ে মাথায় নিয়ে তাজ বানিয়ে নাচতেছেন। হাদির মুখের ভাষা কেমন ছিল আমরা জানি না। গোপালগঞ্জে যখন ও 6 জন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির কর্মীদেরকে হত্যা করা হয়েছে তখন হাদি বলেছে গোপালগঞ্জের আরো যারা আছে তাদেরও সাউয়া ছিঁড়ে ফেলতে হবে। অন্যের মৃত্যুতে হাদি দুঃখ পায়নি, বরং আরো হত্যা করার জন্য বলেছে। কিন্তু আজকে তারা আপনার মাথার তাজ বানিয়ে নাচতেছেন। আমার কোনো মৃত্যুতেই আমি কখনো সাপোর্ট করি না, হাদির মৃত্যুকেও সাপোর্ট করি না, কিন্তু
অন্যদের মৃত্যুকে আপনারা কোনো ধরনের তোয়াক্কা করেন না, হাদির মৃত্যু অনেক কিছু, এটা হবে না। সকল মৃত্যুই দুঃখজনক, সকল মৃত্যুতে আমাদের দুঃখ প্রকাশ করতে হবে। হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে যে এতজনকে মেরে ফেলা হলো, ওই সকল বিষয়ে দুঃখ করেছেন? আপনারা মৃত্যুকে তফাৎ কেন করেন ব্যক্তি হিসেবে, মতদর্শী হিসেবে? তাহলে তো আপনারা সত্যিকারের মুসলিম না রে ভাই। প্রত্যেক মৃত্যু দুঃখজনক। হাদি অনেক ভালো ছেলে ছিল না, অনেক জ্ঞানের অধিকারী ছিল, অনেক জ্ঞানের অধিকারী মানে ভালো ছিল না। কথা বুঝেন নাই? তার কথার ভঙ্গিমা, তার কথার টিউনস কেমন ছিল সকলে আমরা অবগত আছি। এটাই আমাদের বাংলাদেশ। তাই এই বাংলাদেশকে হাদির ইস্যুকে কেন্দ্র করে যে মেসাকার পরিস্থিতি তৈরি করেছেন এবং আগামীতে করবেন, সে বিষয়টা মাথায় রেখে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের প্রাণের সেনাবাহিনী যারা আছেন তাদেরকে এখন ক্ষমতা নিয়ে নেওয়া প্রয়োজন। তা না হলে রাষ্ট্রপতিকে বলেন জরুরি অবস্থা জারি করতে, রাষ্ট্রপতির সাথে যোগসাজশ করে ক্ষমতা নিয়ে নেন, তাহলে বাংলাদেশ আবার নিরাপদ থাকবে। কারণ বাংলাদেশে 50 থেকে 60% মানুষকে রাজনীতির বাইরে রাখবেন, তাদেরকে কথা বলতে দিবেন না, কথা বললে জেলে নিয়ে যাবেন, কথা বললে মেরে ফেলবেন। বাংলাদেশ কি স্টেবল থাকবে? আওয়ামী লীগের মতো এত বড় রাজনৈতিক দলকে নির্বাচন আসতে দিবেন না, তাহলে কি বাংলাদেশ স্টেবল থাকবে? কারণ তারা তো কোনো না কোনোভাবে তাদের মত প্রকাশ করবে, কোনো না কোনোভাবে তারা তো বাঁচার চেষ্টা করবে, তাদের ঘর বাড়ি আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবেন, তাদের দেয়ালে পিছিয়ে গেলে তারাও তো ফাইট ব্যাক দিবে, তখন একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হবে। এগুলো কারা তৈরি করতেছেন? এগুলো আপনাদের কারণে হচ্ছে, সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের কারণে হচ্ছে। উনি চাইলে এখনো বাংলাদেশটাকে আবার স্টেবল করতে পারে, বাংলাদেশে একটি রাজনৈতিক ব্যালেন্স ফিরিয়ে আনতে পারে এবং বাংলাদেশ সকল দলের অংশগ্রহণ একটি নির্বাচন উপহার দিতে পারে। ওনার হাতে অনেক কিছু নির্ভর করে। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।